সামনে নির্বাচন, বিধানসভা নির্বাচনের ঢাকের কাঠি প্রায় প্রায় পড়ার মুহূর্তে। তো যখন বর্ধমানের ঐতিহাসিক টাউন হলে বসে আছি, তো নিচে ঘাস সবুজ আর ঐতিহ্য টাউন হল, সেখানে যাকে পেয়েছি তার পরিচয় দিচ্ছি। তার আগে জীবনানন্দ দাশের কবিতা পড়ে দিই, তারপর আসবো মাস্টারমশাইয়ের কাছে। মাস্টারমশাইকে তার পরিচয় দিচ্ছি। কবি বলছেন, যে কবি পেয়েছ শুধু যন্ত্রণার বিষ, শুধু জেনেছ বিষাদ, মাটির আর রক্তের কর্কশ স্বাদ, যে বুঝেছে গোলাপের ঘোরে, যে বকেছে সেও যাবে সরে, একে একে সবই ডুবে যাবে উৎসবের কবি। তবু বলিতে কি পারো, যাতনা পাবে না কেউ আরো। এটা কবি জীবনানন্দ দাশের লেখা, আমার অত্যন্ত প্রিয়, আমরাও পড়েছি এবং সমৃদ্ধ হয়েছি। বিশ্বনাথ রায়, তিনি শাসক দলের নেতা এবং শিক্ষক মানুষ, তিনি এখন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। তাই জীবনানন্দের কবিতা দিয়ে শুরু করলাম। ওনারও পছন্দের কবি জীবনানন্দ দাশ। মাস্টারমশাই, স্বাগত অভিনন্দন। এটা একটা প্রথাগত রীতি, বলতে হয় স্বাগত অভিনন্দন, আর স্বাগত মানেই অভিনন্দন। অবশ্যই আপনাকেও অভিনন্দন জানাই এবং আপনাদের যারা পর্দার উপরে অনুষ্ঠান দেখছে তাদেরকেও আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানাই। রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন, এবং এমনই রঙিন হোক যেখানে কোনো রকম কোনো ধূসর থাকবে না, যেখানে কোনো বিষাদ থাকবে না, একদম থাকবে নিখাদ রঙিন স্বপ্ন, যা বাস্তবে রূপায়িত হবে আগামী দিনে। তার শুভেচ্ছা রইল এই আগামী বসন্ত উৎসবের। আজকের এই যে একদম ঐতিহাসিক বর্ধমানের টাউন হলে সবুজ ঘাসের উপর আপনার সঙ্গে বসেছি, আপনাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই এবং আপনার যারা টেকনিক্যাল পার্সন আছে তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা যারা সাংবাদিকতা করি, যারা ফোর্থ পিলার ডেমোক্রেসি পালন করি, আপনি পলিটিক্যাল ডেমোক্রেসি, অবশ্য তার আগে পিপল ডেমোক্রেসি থেকে আপনি পলিটিক্যাল ডেমোক্রেসি, তো আমরা লাইট অ্যান্ড সাউন্ড স্টুডিওর মধ্যে আবদ্ধ থাকি। তা আমার মনে হয় একটু খোলা মনে, খোলা আকাশের নিচে যখন বসন্ত বসন্ত একটা ভাব রয়েছে, তো একটা আমরা টাউন হলকে বেছে নিলাম। আপনিও আশা করি সেটা পছন্দ বললেন, আপনি আপনারও খুব পছন্দের জায়গা টাউন হল। বর্ধমান মানেই ডেস্টিনেশন টাউন। একদম। তো অতীতের কথা মনে পড়ে, স্মৃতি রোমন্থন করতে গেলে বর্ধমান টাউন হল? অবশ্যই অবশ্যই, কারণ যখন ছাত্র ছিলাম আর কি, যদিও আমি বর্ধমান শহরে কোনো বিদ্যালয়ে পড়াশোনা করিনি, আমার পড়াশোনাটা গ্রামীণ অঞ্চলের, আমার নিজের গ্রামীণ এলাকার অঞ্চলেই, সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারপরেও কলেজ লাইফটা অবশ্য আমি আরামবাগের কালীপুর কলেজে সেখানে কাটিয়েছি। কিন্তু বর্তমানে বিভিন্ন সময় এসেছি, টিউশনি পড়ার সূত্রে হোক, বিভিন্ন কাজের সূত্রে হোক, তখন কিন্তু বিকালটা কিন্তু টাউন হলে অনেকটা সময় কেটেছে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে। মানে আমার যে বন্ধুরা এই বর্ধমানে বিভিন্ন কলেজে পড়তো, তাদের সঙ্গে যেদিন বর্ধমান আসতাম শনিবারটা বা রবিবারটা, সেদিন কিন্তু এই টাউন হলটাই ছিল একটা আড্ডার জায়গা। এছাড়া বর্তমানে টাউন হলে বিভিন্ন যে প্রোগ্রাম, সাংস্কৃতিক চর্চা হয়, সেই সাংস্কৃতিক চর্চা বিভিন্ন অনুষ্ঠানেও সামিল থেকেছি এবং সাংগঠনিকভাবেও আমাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান এই বর্ধমান ঐতিহাসিক টাউন হলের ময়দানে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ টাউন হল একদম আমাদের বর্ধমানবাসীর কাছে, শহরবাসীর কাছে যেমন আছেন, আমাদের গ্রামীণ এলাকার মানুষ যারা আমরা বর্ধমান শহরে টাউনে আসি, টাউন হল আমাদের হৃদয়ে একটা জায়গা করে বসে আছে। এটা ন্যাচারাল স্টুডিও বলা যেতে পারে। একদম অবশ্যই, কারণ আপনি জীবনানন্দ দাশের কবিতা দিয়ে শুরু করেছেন। মানে আমার অন্যতম একজন প্রিয় কবি, যার কবিতা আমি অনেক সময়, আমার ঘরে অনেক বই আছে, অনেক কবি, যেমন রবীন্দ্রনাথের সমস্ত কবিতায় বই তো আছে, সেগুলো পড়ি সময় এক সময় আবৃত্তি করতাম, ছাত্র জীবনে অনেক পুরস্কার আছে। কিন্তু এখন যখন অবসর মনে হয়, যখন মনের মধ্যে কোথাও যখন একটু মনে হয় যেন একাকিত্ব বোধ করছি, কোথাও একটা কোনো বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লাম, একটা হতাশা বোধ করি, তখন কিন্তু হাতের কাছে জীবনানন্দ দাশের কবিতার বই আমার সেই মুহূর্তে আমার সাথী হয়ে ওঠে। এবং তখন আমি বোধহয় সে মুক্ত আকাশের নিচে তার লেখনীর মধ্য দিয়ে, মানে পৃথিবীর রূপ রস গন্ধের সঙ্গে নিজেকে মিশে, নিজের বিষাদ থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিক ছন্দে ফেরার যে মানে প্রচেষ্টা, জীবনবাসী কবিতার মধ্য দিয়ে আবার স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরে আসি আমার জীবনে। তাহলে দু লাইন হোক না মাস্টারমশাই? দু লাইন হোক না, ওটা আপনার মুখ থেকে শুনি, অন্য কথা হোক। আচ্ছা, যাই হোক, সেটা আপনি অন্যদিন যাবো সাহিত্যটা। বেশ, আপনি যেখানে বসবাস করেন সে মাটি অত্যন্ত, আগের দিনও কথা হয়েছে, আগে ইন্টারভিউতে হয়েছে, এটা আমি বারবার বলি, কারণ ইতিহাসের প্রতি আমরা দায়বদ্ধ আর বিপ্লবের প্রতি আমাদের কর্তব্য। তাই আপনি যেখান থেকে বিলং করেন সেটা খণ্ডঘোষ, এবং সেখানকার মাটি বটুকেশ্বর দত্তের মাটি, সেখানকার মাটি হচ্ছে রাসবিহারী বিপ্লবী রাসবিহারী ঘোষের মাটি, এবং অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করা দামোদর নদের পাড়ের আপনি মানুষ।
এবং কৃষি উর্বর এলাকা এবং সাহিত্য, শিক্ষা, বিপ্লবী একটা বৈচিত্র্যময় পরিস্থিতির মধ্য দিয়ে আপনি আপনার সমৃদ্ধি ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে। ছাত্র জীবন হোক, কলেজ জীবন হোক, তারপর রাজনৈতিক যে বহমান পরিস্থিতিতে আপনি আজও বহমান, যা আপনাকে দৃশ্যমান দেখা যায়। তোমার সোজাই সেটা নির্বাচনে আসি, সেটা হচ্ছে এবারে নির্বাচনটা শাসক দলের কাছে অনেকে বলছে খুব লড়াই হবে, টক্কর। আপনি তো বিচক্ষণ রাজনীতিবিদ, একটু ঠান্ডা মাথার আপনি রাজনীতিবিদ। আচ্ছা, যা ঘটছে বহমান পরিস্থিতিতে, শাসক দল যা বলছে, এগুলো কি সত্যি রিফ্লেকশন হবে? দেখুন, আপনি বলছেন বটে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে এবারে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই লড়াইটি নাকি মানে খুব টাফ হবে। কিন্তু আমি নিজে গ্রামীণ এলাকায় মানুষের সঙ্গে থেকে একদম রুট লেভেল স্তরে গিয়ে রাজনীতিটা করি এবং বর্তমান মামাটি মানুষের সরকার 2011 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে একের পর এক গ্রামীণ জীবনের কথা ভেবে বাস্তবসম্মত যে সমস্ত প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, আমরা জনপ্রতিনিধিরা সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সেই পৌঁছে দেওয়ার সুবাদে মানুষের সঙ্গে যখন কথা বলছি, বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আজকে একদম সরাসরি বলতে দ্বিধা নেই, কেন্দ্রের বিজেপি সরকার তারা যখন ভারতবর্ষে 14 সালে 8 দিনের ক্ষমতা দেখিয়ে মিথ্যাচার করে লুটেরার মতো কাজ করে চলেছেন ধারাবাহিকভাবে, কারণ ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটাকে পঙ্গু করে দিচ্ছেন। সেই জন্য লুটেরাদের কথা বলছি, কাদের টাকা লুট করছেন? গরিবদের টাকা লুট করছেন। গরিবদের পেটের ভাতের অন্যের সংস্থান সেটাও পশ্চিমবাংলার জন্য বন্ধ করে দিয়েছেন। 21-এ যখন ইস্পাত 200 পার, এই তত্ত্বকে সামনে রেখে তারা যখন বাংলা দখল করতে পারলেন না, 24-এ 19-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট থেকে তারা পিছনে চলে গেলেন, 18 থেকে 12-তে নেমে গেছেন। এখন সর্বশেষ বিহারের নির্বাচনকে তারা মডেল করে পশ্চিমবাংলা এশিয়ার তত্ত্বকে সামনে রেখে তারা দখল করতে চাইছেন। কিন্তু আমাদের কাছে যা তথ্য, মানুষের সঙ্গে আমরা যে কথা বলছি, সেখানে মানুষ অন্য কথা বলছে। বাবা, এশিয়ার করুক আর যাই করুক, আমরা কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ আর যাই হোক, বাংলার মুখ্যমন্ত্রী জুমলাবাজ নন। তিনি যেটা বলেন, মানুষের জন্য যে প্রকল্পের কথা বলেন, একদম রুট লেভেল স্তরের মানুষকে তাদের জন্য যেটা বলেন, সেখানে কোনো জুমলাবাজি আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। তিনি যখন যে প্রকল্প ঘোষণা করেছেন, ধারাবাহিকভাবে সে প্রকল্প চলতে শুরু করেছে। হয়তো কোনো জায়গায় কোনো রকম কারো কোনো ব্যক্তির কোনো কাগজের কারণে, কোনো ত্রুটির কারণে হয়তো তিনি সেটা পাননি, সেটা নিয়ে তিনি বলতে পারেন, সেটাকে হয়তো বিরোধীরা হাতিয়ার করছেন। কিন্তু আজকে সিংহভাগ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, বিশেষ করে গ্রামীণ জীবনের মানুষ, এখানে শহরের কথা আপনি হয়তো বলবেন, শহরের জীবনযাপন অন্যরকম, তারা হয়তো অন্যরকম ভাবে দেখছেন, কিন্তু গ্রামীণ জীবন তারা বলছেন যে এই লড়াই কিন্তু কঠিন লড়াই নয়, এবং বাঙালি হিসেবে তারা লড়াইটাকে নিচ্ছেন। যে এশিয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে বাংলায় আমরা বড় হয়েছি, যে বাঙালি স্বাধীনতার জন্য সব থেকে বেশি আত্মত্যাগ করেছে, যে বাঙালি স্বাধীনতার জন্য সব থেকে বেশি জীবন ত্যাগ করেছে, যে বাঙালি স্বাধীনতার জন্য আজকে বিদেশে পাড়ি দিয়েছেন। এবং আমি যে খণ্ডদেশে বসবাস করি, যে দক্ষিণ দামোদর, সেখানে রাসবিহারী ঘোষ, রাসবিহারী দানবীর, রাসবিহারী বিপ্লবী, রাসবিহারী বসু, দানবীর আপনার রাসবিহারী ঘোষ, বিপ্লবী বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে অগণিত মানুষ যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আজকে সেই তাদের পরিবার, সন্তান, সন্ততিদেরকে আজকে ইশারের মাধ্যমে ভিটেমাটি ছাড়া করার চেষ্টা করছে। আজকে বাঙালিরা আজকে তৃণমূল বিজেপির লড়াই নয়, আগামী দিনে যে বিজেপি ইশারের চক্রান্তের মাধ্যমে আমাদেরকে ভিটেমাটি ছাড়া চক্রান্ত করছেন এবং আমাদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যারা চক্রান্ত করছেন, তার সেই নিরিখে আজকে লড়াইটা হবে। লড়াইটা কিন্তু টাফ নয়, বাংলার মানুষ মুখিয়ে আছেন। যে নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার, যিনি নিজেকে বিরাট জ্ঞানী ভেবেছেন, বিজেপির কথা শুনতে গিয়ে যে হয়তো বিহারে যে মডেল কার্যকরী করেছেন, তিনি বিজেপির কাছে নিজেকে জ্ঞানী হিসেবে প্রকাশ করতে চলেছেন। আসলে উদাহরণ তো আমরা দেখেছি পশ্চিমবাংলার একজন মানুষ, যিনি ভগবান বলেছিলেন, আজকে সেই ভগবানকে মানুষ থুৎকার করছে। আবার উনি বোধহয় বাংলাকে বিজেপিদের হাতে তুলে দেওয়ার জন্য বিজেপির কাছে ভগবান শাস্তি গেছেন। বাংলার মানুষ গণতান্ত্রিক উপায়ে বিজেপি তৃণমূলের লড়াই নয়, বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে, বাঙালিরা সেই যোগ্য জবাব দেবে। তাই আমাদের কাছে মনে হয় আগামী 2026 বিধানসভা নির্বাচন কোনো রকম কোনো টাফ নয়। টাফ বিধানসভা আমরা দেখেছি 2026-এ, এখন 21-এও আমরা দেখেছি। 19-এর লোকসভা নির্বাচনে বিজেপির অনেকগুলো আসন পাওয়ার পর 21-এর নির্বাচনে ইসবার 200 পার তারা ইসবার 200 পার বাংলার মানুষ তাদেরকে কোথাও থামিয়ে দিয়েছিল। এবার দেখবেন 50-এর গন্ডি বোধহয় বিজেপিরা পেরোবে কিনা সেটাও সন্দেহ আছে। বাংলার মানুষ বলছে সেটাকেও কমাতে হবে। বেশ, সম্প্রতি প্রতীকুর রহমান তার বামপন্থী
রাজনীতি, ছাত্র রাজনীতি, তার দলের রাজ্য সম্পাদক সম্পর্কে মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে যোগ দেওয়া, তার সঙ্গে দাঁড়িয়ে যোগদান। আমি এই কথাটা কেন বলছি যে বামপন্থীরা স্বভাবতই একটা জায়গা খোঁজার চেষ্টা করে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় গণতন্ত্রের ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় কাজকর্ম ব্যাপার থাকতে পারে, কিন্তু কিছু কিছু স্বার্থান্বেষী বিষয় থাকে, অবশ্যই তাদের ইন্টারেস্ট থাকে অবশ্যই, যে বোধহয় কারণ হচ্ছে বামপন্থীদের সঙ্গে থাকলে, এমএলএ হিসাবে থাকলে এখানে পেনশনটা বোধহয় পুরো বেতনটা পাওয়া যাবে না, যেটা পার্টি ফান্ডে দিয়ে দিতে হবে। তো নিজেদের জীবনযাপন ওই বৈভবতার ক্ষেত্রে একটা সমস্যা হয়। এরকম অভিজ্ঞতা তো আপনার বিধানসভাতেই আছে। আজকের প্রতিকুর রহমান, আপনার একসময় 11 সালে প্রতিকুর রহমান, মানে এখন তার নামটা প্রতিকুর রহমান নয়, অন্যভাবে নেবেন না, তিনি বামপন্থী ছিলেন, পরে তৃণমূলপন্থী হলেন, তিনি তৃণমূলের বিধায়ক হলেন। তাহলে যারা আন্দোলনটা করলো, যারা মাঠে ময়দানে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করলো, মার খেলো, রক্ত ঝরালো, অস্ত্রের শান দিল রাজনৈতিক ভাবে, তা কোথাও একটা হয় না যে আমরা যারা দীর্ঘদিন রাজনীতিটা করছি, দক্ষিণপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হওয়া উচিত, এটা ভাবনা চিন্তা? এটা তো অবশ্যই, যেটা বলছেন আপনার কথাটাকেও আমি সমীচীন মনে করি। কারণ এই যে প্রতিকুর রহমানের কথাটা বললেন, আপনি বামপন্থার কথা বললেন না, কারণ আমরা দেখেছি যেমন একজন মানুষের আমি নাম করছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু বামপন্থী ঘরানার মানুষ। তিনি একটা সময় আমাদের দলে চলে আসেন, এসে কিন্তু বিধানসভায় টিকিট নিয়ে সবাই বলেছিলেন। সেই মানুষটাকে দেখলাম নিরলস পরিশ্রম করে গেলেন, করার পর এখন তিনি বর্তমানে আমাদের রাজ্যসভার সংসদ, এবং তিনি একজন বামপন্থা হিসাবেই তিনি কি বলছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলায়, কারণ তিনি বামপন্থী মতাদর্শ বিশ্বাসী ছিলেন, তিনি বলেছিলেন যে আমার একটা সময় মনে হলো যে পশ্চিমবাংলায় আমরা বামপন্থী সিপিএম এর সঙ্গে থাকার সময় ওই সিপিএম এর স্ট্যাম্প করা বামপন্থা না, তিনি যে আদর্শ বিশ্বাস করেন তার মনে হয়েছিল যে আসল বামপন্থা নিয়ে বোধহয় কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 34 বছরের ক্ষমতায় থেকে তারা যে চেয়েছিলেন, যে বামপন্থা আদর্শের মধ্য দিয়ে বাংলার জনজীবনের পরিবর্তন চেয়েছিলেন, সাধারণ মানুষের সমৃদ্ধি চেয়েছিলেন, সাধারণ মানুষের উন্নয়ন চেয়েছিলেন, গ্রামীণ বাংলার উন্নয়ন চেয়েছিলেন, সেটা তারা দেখতে পাননি। তাই আজকে একটা সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেছিলেন যে এই পশ্চিমবাংলা এই মুহূর্তে সব থেকে বড় বামপন্থার যদি আদর্শ নেত্রীকে থাকতে হয়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বামপন্থার যে আদর্শ, সেই আদর্শ মেনে সারা বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রতিকুর রহমানও তাই মনে হয়েছে। তাহলে আজকে তিনি সেই জায়গায়, আজকে তার দুদিন ধরে যে যোগদান করার পর তার মুখে যা কথা শুনছি, তিনিও ঠিক সেই একই ভাষায় কথা বলছেন যে আমি যে স্বপ্ন দেখেছিলাম, প্রতিকুর রহমানদের মতো আজকে শতরূপ বাবু আছেন, আজকে মীনাক্ষী ম্যাডাম আছেন, আরো সব কারা আছে নতুন প্রজন্মে, যারা একটা সময় নতুন প্রজন্মকে জায়গা না দেওয়ার জন্য আজকে বামেদের এই ভরাডুবি হয়েছে, কিন্তু তারা প্রজন্ম তৈরি করেননি। আজকে ভরাডুবির পর এই মুখগুলোকে সামনে এনে তারা আবার ক্ষমতা ফেরার চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে বামপন্থার আদর্শ তারা যখন অধ্যয়ন করছে, বামপন্থার আদর্শ ঘিরে তারা যখন ভাবছে যে এই বামপন্থা মানুষের জন্য কি করতে পারে, তখন তাদের চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ভেসে উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড ভেসে উঠছে, মেয়নতি মানুষের জন্য বামপন্থার যে আদর্শ, সেগুলো দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমান্বয়ে একের পর এক করে চলেছেন। তাই প্রতিকুর রহমানরা তাদের একসময় মনে হয়েছে যে আজকে বোধহয় যদি বামপন্থায় আমাকে থাকতে হয় তাহলে আর ওদের কাছে নয়। আসলে সেলিম বাবুরা বামপন্থার কথা বলতে গিয়ে, যিনি বামপন্থের মানুষের কথা বলতেন, আর সেলিম বাবুরা সেই গরিব মানুষের জায়গা দখল করে নিয়ে পড়ে থাকতেন। আজকে ওই প্রতিকুর রহমানের নতুন প্রজন্মে যারা বামপন্থাকে আদর্শ করেছে, তাদের বোধহয় বুকে কড়াঘাত করছে, তাই প্রতিকুর রহমানরা চলেছে। আর একটা যে কথাটা বললেন যে বিধানসভা প্রার্থী, আমি 2011 সালের কথা বলছি, যে একদম আজকে প্রতিকুর রহমান নয়, তখনকার যে নাম, তখনকার প্রতিকুর, মানে যে বহমানতা আপনি দেখেছেন বামপন্থী হিসাবে, আজকে তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে এতদিন বোধহয় 2011 সাল থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বোধহয় সঙ্গে লড়াই করে বোধহয় তাদের কোথাও ভুল হচ্ছে। তিনি তো বলেছেন যে আমি টিকিট চাই না, এটাও বলেছেন। আর একটা বিষয় যেটা বললেন শুরুতেই আমাদের বিধানসভার কথা বললেন, এটা বাস্তব, সেইটার সময় একটা দলের একটা সমীকরণ ছিল, সেই সমীকরণ মেনে হয়েছে। এবারে 26শে বিধানসভা নির্বাচনে দল তার দলের নির্দিষ্ট যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কোথায় কে প্রার্থী হবে দল সেটা ঠিক করবে। এটা আমি বরাবরই মনে করি যে নির্বাচনে লড়াই করতে গেলে প্রার্থী কাকে সামনে রেখে দল নির্বাচন হবে সেটা দলের সিদ্ধান্ত, সেখানে আমাদের কোনো মতামত থাকে না। আমরা শুধু মানুষের কাছে একটাই বার্তা নিয়ে পৌঁছে যাই যে ভালো মানুষ চাই, যারা মানুষের কাছে বিশ্বাসযোগ্য, যারা মানুষের কাছে গ্রহণযোগ্য, যাদের মানুষের সঙ্গে মাটির সঙ্গে যাদের যোগ আছে, সেই সমস্ত মানুষ প্রার্থী হলে
বোধহয় এলাকার মানুষের ভালো হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে তৃণমূলের যে সংস্কৃতি, যদিও অন্যান্য রাজনৈতিক দল আমাদেরকে তোলামূল বলে, চোর বলে, চুটিচার অনেক কিছু তারা বলতে থাকেন, কিন্তু বাংলার মানুষ জানেন যে তৃণমূলের সংস্কৃতি এবং তৃণমূল বাংলার মানুষের জন্য কতটা সদা সর্বদা সচেষ্ট আছে। সেই দিকে দাঁড়িয়ে দল আগামী বিধানসভা নির্বাচনের সিদ্ধান্ত নেবেন কারা প্রার্থী হবেন না হবে, এখানে আমাদের কোনো বিষয় না। এবার আপনি উদাহরণ হয়তো দিলেন, এবার সেগুলো পরিস্থিতির সাপেক্ষে সেগুলো দলকে সিদ্ধান্ত নিতে হয়। আমি আপনার সঙ্গে একমত হলাম যে দলের রেজিমেন্টের একটা ব্যাপার থাকে, যেহেতু আপনাদের দক্ষিণপন্থী দলে কোনো একটা তো ব্যক্তিকেন্দ্রিক দল হয়, আর সিপিএম পার্টি যেমন তাদের একটা নীতিগত একটা শৃঙ্খলার ব্যাপার থাকে। আমি আপনাদের সেটা ছোট করছি না, আমি বলছি যে বিধানসভায় যখন এই অল ইন্ডিয়া বিধানসভার বাঁকে 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 আর ভেতরে যখন ফ্লোর যখন চলবে, সেখানে মাস্টারমশাইকে পাওয়া যেতে পারে কিনা, বা তার ইচ্ছা। এখন আপনি বলে আমার ইচ্ছার সঙ্গে দলের ব্যাপার আছে, দল একটা অ্যাসেসমেন্ট তো করতেই পারে। কারণ হচ্ছে সেরকম যদি সম্ভাবনা উঠে আসে, বিশ্বনাথ রায়কে বা খন্ডঘোষের মানুষ দেখতে চাইছে। দেখুন, আমার অবশ্যই একটা সুপ্ত বাসনা অবশ্যই আমার মধ্যে আছে, কারণ আমরা আমাদের পরিবার এই মানে একদম ছোট থেকেই আমি দেখেছি যে আমাদের বাড়ির পরিবারের লোকেরা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছে, জেলা পরিষদ লেভেলেও প্রার্থী হয়েছে, পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী হয়েছে। আমি নিজেও সেইভাবেই 3 বারে জনপ্রতিনিধি হিসেবে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত আজকে কর্মাধ্যক্ষ আছি। কিন্তু স্বভাবতই মনের মধ্যে একটা ইচ্ছা তো আছেই যে বিধানসভায় যদি দল কোনোদিন আমাকে বিবেচনা করে আর কি, আমাদের মতো মানুষকে যতটা চেষ্টা করি যদি সেরকম বিবেচনা করে বিধানসভা অল ইন্ডিয়ার মানুষের জন্য কথা বলার সুযোগ করে দেয়, তাহলে সেই স্বপ্ন অবশ্যই মনের মধ্যে আছে, সেটা অবশ্যই বাসনা আছে। যদি দল যদি মনে করে তাহলে সেখানে আমার মানে অমতের কোনো বিষয় নয়, মানুষের জন্য কাজ করি। দল যদি উপযুক্ত মনে করে যে হ্যাঁ বিধানসভার অল ইন্ডিয়া আমাদের মতো মানুষকে প্রয়োজন মানুষের কথা বলার জন্য, তাহলে সেটা তো অবশ্যই মানে আমার মনের মধ্যে ইচ্ছা আছে যে আমি হয়তো সেই সুযোগটা পেলে সুযোগটা গ্রহণ করব এবং আমার এলাকার মানুষের জন্য অবশ্যই বিধানসভা অল ইন্ডিয়া গিয়ে কথা বলবো। বিধানসভার যে মাঠটা সেটাও সবুজ ঘাসে ভরা। তো আজ যেমন টাউন হলে বসে কথা ইন্টারভিউ নিচ্ছে আপনারা, আমার সৌভাগ্য বলতে পারেন। আপনাকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগত স্তরে, এবং একজন নেতা হিসাবে না, একজন শিক্ষাবিদ হিসাবে, নেতা হিসাবে আপনার কিছু কাজকর্ম আমি দেখি। তো এটা কি হতে পারে যে 26-এ বিধানসভার যে সবুজায়ন যে ঘাস যেগুলো আছে, বেশ সুন্দর ঘাস, যেখানে উল্টো দিকে প্রেস কর্নার আছে, বাদিকে বিধানসভা, তার কারণে ঘাসে বসে বিধায়ক বিশ্বনাথ রায়ের সঙ্গে নয়ন রায় সাক্ষাৎকার নিচ্ছে, দুজনের রায় অবশ্য আমরা। হ্যাঁ, আমার স্বপ্ন আছে। আচ্ছা, যদি সেই স্বপ্ন সত্যি হয়, দল যদি আমাকে উপযুক্ত মনে করেন এবং জনগণ জনার্দন যদি দলের যদি আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন, জনার্দন যদি আমাদের তাদের গণতান্ত্রিক মতাদর্শের মাধ্যমে আমাকে সেখানে যাওয়ার সুযোগ করে দেয়, অবশ্যই ওই পবিত্র বিধানসভার সবুজ বনে আপনার সঙ্গে বসে নিশ্চয়ই হয়তো আগামী দিনে কথোপকথন হতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর সেটা জানেন, আর আমাদের দল যদি সিদ্ধান্ত গ্রহণ করে। মানে আপনি আবার প্রথম ইন্টারভিউ দেবেন তো? অবশ্যই দেবেন। আপনি ঋতব্রত কথা বলছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাই তো? একদম। তো তিনি একসময় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘনিষ্ঠ ছিলেন, তিনি সেবার দায়িত্বে ছিলেন। আপনি যদি দেখেন যে তার রাজ্যসভার যে বর্ণময় বক্তৃতা, তার পাণ্ডিত্যের কোনো সমস্যা নেই। একদম একদম আমি যেটা বলতে চাইছি, সমস্যা নেই। আমি যেটা বলতে চাইছি যে যেভাবে রাজ্যসভাতে তিনি বাংলা ভাষাতে কথা বলেছেন এবং বেশ কিছু স্মরণীয় বক্তব্য আমার ভালো লেগেছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে, সাংবাদিকতা সূত্রে আছে। একজন সংসদে দাঁড়িয়ে রাজ্যসভায় বাংলা রিপ্রেজেন্ট করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে, আর আপনার দলের বিধায়ক, তিনিও বামপন্থী ছিলেন, পরে তৃণমূল কংগ্রেস হন, তিনি বিধানসভার ভেতরে ফ্লোরে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হয়, সেখানে নীরবতায় সাক্ষ্য বহন করে যে তিনি কিছু বলছেন না। এটা আমি দেখেছি। তো দুটোর যেন কোথাও একটা ডিফারেন্সিয়েট হচ্ছে। দেখুন, আমি এই বিষয়ে মানে কোনো কথা বলতে চাই না, এটা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি ঢুকতে চাই না, কিন্তু মনে করি আজকে বাঙালিদের উপরে যেভাবে বঞ্চনা চলছে কেন্দ্র সরকারের, এবং যে বাঙালি আমাদের আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, স্বামী বিবেকানন্দ, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ, শত শত মানুষ যে বাঙালি ভারতবর্ষ মানে অখণ্ড ভারতবর্ষকে স্বাধীন করার জন্য স্বপ্ন দেখেছিলেন, যারা তাদের লেখনীর মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন, আজকে যে বাঙালিদের লেখা হচ্ছে ভারতবর্ষের
জাতীয় সঙ্গীত, জাতীয় গান তাদেরকে অবমাননা করা হচ্ছে, এবং তার সঙ্গে যেখানে দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন এবং মিথ্যাচার করছেন, বাংলার দেয়ালে দেয়ালে বিখ্যাত বিকশিত ভারতের সঙ্গে বিকশিত বাংলা বলে লেখা হচ্ছে, যে মিথ্যাচার করা হচ্ছে, এই বাঙালি জাতিকে যখন অপমান করা হচ্ছে, আমার তো মনে হয় যারা এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে ওই অল ইন্ডিয়া যাবেন, আমার মনে হয় তাদের প্রত্যেকে সোচ্চার হওয়া উচিত। এবারে কেউ হন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি একদম আপনার সঙ্গে একমত যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মানুষ আজকে মনে হয় যে এই যে বললাম যে তিনি আগে এসেছেন, যে সব থেকে বড় বামপন্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য এসেছেন। আজকে তো চমকে যেতে হয়, আজকে সারা ভারতবর্ষের মানুষ যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আছেন, লোকসভা যারা আছেন, তারা যখন অভিষেক আছেন, সুখেন্দু বাবুর এক সময় ছিলেন, সৌগত রায় আছেন, কল্যাণ ব্যানার্জিরা আছেন, মহামিত্রের মতো মানুষ আছেন, কাকলি রায়ের মতো মানুষ আছেন, কাকলি ঘোষ দস্তিদারের মতো মানুষরা আছেন, আজকে রচনা ব্যানার্জিরাও বলছেন, আজকে দেবের মতো সেলিব্রিটি, আজকে তিনি নিজের সেলিব্রিটিকে ক্যারিজমাকে একদম স্বাভাবিকভাবে একদম সাংসদ হিসেবে বাংলা দাঁড়িয়ে কথা বলছেন। আজকে তো সকলের করছে উচিত, আজকে বাংলাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আজকে 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দেওয়া হয়েছে, এবং প্রতিনিয়ত যে রবীন্দ্রনাথকে স্মরণ করে আমরা সকালে ঘুম থেকে উঠি, যে নজরুলকে স্মরণ করে আমরা সকালে ঘুম থেকে উঠি, যে বিবেকানন্দকে প্রণাম করে আমরা সকালে নিজের কাজে বেরিয়ে, সেই মানুষগুলোকে প্রতিনিয়ত এরা বাংলায় আসবে আর অপমান করে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কেন গণতান্ত্রিক ভাবে আমাদের যে আইন সভা আছে সেখানে কেন আমরা সোচ্চার হব না? এটা না মাসুদ, আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি ঠিকই বলছেন, আমি কাউকে ছোট করছি না, কারণ আমি আসলে দৃশ্যমান ঘটনাগুলো বিধানসভাতে আমি দেখি, কারণ 2005 সাল থেকে বিধানসভা আমার কভারেজ করার অভিজ্ঞতা আছে, আমি এখনো কার্ড হোল্ডার। অনেকে প্রশ্ন করে আমাকে যে নরেন্দ্র বিধানসভায় কি করছে। আমার 30 বছর সাংবাদিকতা হলো, তার মধ্যে 18-19 বছর আমি বিধানসভাটা করছি, এবং রাইটার্স বিল্ডিং মানে উদ্যোগের পর্যায় থেকে, জ্যোতিবাবু থেকে উদ্যোগের পর্যায়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়া এবং রাজভবন থেকে মহাকরণের মুখ্যমন্ত্রী হেঁটে আসা আর বিধানসভা করার অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক বিধায়ককে আমি দেখি, আমি কাউকে ছোট করছি না, আমরা কষ্ট হয় আমার যে এরা এক একটা জনপ্রতিনিধি, এরা কার্যত নীরব নিস্তব্ধ থাকছে, যেখানে সামগ্রিকভাবে উন্নয়নের ক্ষেত্রে অনেক কথা বলতে পারতো, সরকারের কাছে দাবি আদায় করতে পারতো এবং আকর্ষিত হতে পারতো মুখ্যমন্ত্রীর কাছে, হ্যাঁ আমার এই বিধায়কটা ভালো বলছে। এটা হয়নি, এটা বাস্তবতা মেনে নিতে হবে। আপনি বাঙালি হিসেবে আমারও একটা দুঃখ হয়, বাঙালি হিসেবে দুঃখ, আজকে সমস্ত বাঙালি, বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, যারা আইনসভায়, আমাদের রাজ্যের আইনসভা হচ্ছে বিধানসভা, তো সেখানে সোচ্চার হওয়া অবশ্যই মনে করি, কারণ বিরোধী পক্ষের বিধায়করা সেখানে তো আছেন, যাদের সরকার কেন্দ্র সরকার পরিচালিত হচ্ছে, কেন্দ্র সরকার চালাচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে সোচ্চার, তাদের দলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। আমি তো মনে করি আমার এলাকাকে যদি যেখানে বঞ্চনা করেছে তার জন্য আমি সোচ্চার হবো, আমার বাঙালি জাতিকে বঞ্চনা করেছে তার জন্য সোচ্চার হবো, আমার শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার জন্য সমগ্র শিক্ষা মিশনে যে 18,000 কোটি টাকা আটকে রেখে দেওয়া হয়েছে তার জন্য আমাকে সোচ্চার হতে হবে, আমার স্বাস্থ্য ক্ষেত্রে যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য যে চক্রান্ত করে যেখানে অর্থ আটকে রেখেছে তার জন্য সোচ্চার হতে হবে, এবং আমার গ্রামীণ জীবন ব্যতি রেখে ভারতবর্ষ কিন্তু বিকশিত ভারত হতে পারে না। পশ্চিমবাংলা ভারতবর্ষের কোনো অবিচ্ছেদ্য অঙ্গ নয়, পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা হার্ট অফ, একটা সময় কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী, অর্থাৎ এই কলকাতা থেকে, এই বাংলা থেকে সারা ভারতবর্ষ পরিচালিত হতো। আজকে এই কলকাতা থেকে সারা ভারতবর্ষের বাণিজ্য আজকে অবস্থা পরিচালিত হতো, আজকে সংস্কৃতির পীঠস্থান আজও পর্যন্ত কলকাতা। আজকে সেই যে কেন্দ্রীয় সরকার যে কলকাতাকে সেফ সিটি হিসেবে তকমা দিচ্ছে, যেখানে মানুষ আজকে পেট ভরে খেতে পায়, যেখানে খাবার কোনো অভাব নাই, সেই সিটি সহ বাঙালি জাতিকে যদি অপমান করা হয়, তাদের যে সদস্যরা ওখানে আছে, কেন তাদের জন্য আমরা সোচ্চার হব না? আমি থামালাম আপনাকে, আমি ভালো বক্তা, এবং আপনার বক্তৃতা আমি শুনি নাই, যদি আপনি বিধানসভায় বিধায়ক হিসাবে যান, তো খণ্ডঘোষের কোন ইস্যুকে আপনি সামনে রাখবেন উন্নয়নের ক্ষেত্রে 2026? এখন এই মুহূর্তে আমার কাছে প্রধান ইস্যু একটা থাকবে, যেহেতু আমি এই নিজে পেশায় শিক্ষক, আমরা 2011 সালে মামাটি মানে সরকার প্রতিষ্ঠিত হলেও আমাদের 2011 থেকে 16 সাল পর্যন্ত আমাদের কিন্তু তৃণমূলের বিধায়ক ছিল না, কিন্তু আমরা 2013-তে পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের যে ফান্ড, সেই ফান্ডকে ব্যবহার করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা অনেকটা উন্নয়ন করতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে রাজবিহারী ঘোষ মহাবিদ্যালয় যেটা আছে আমাদের উগরিদের, যেটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো হবেই, মানে মনে আছে, আমি যেটা মনে করি, সেখানে যারা কাজ করছেন তারা সরকার পক্ষের বিরোধিতা করার জন্য যারা ওখানে আছেন তারা চক্রান্ত করে চলেছেন। আর যদিও
বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় উদ্বোধন শিলান্যাস করেছিলেন, কালো সিংহে কালো টাকায় আজকে কলঙ্কিত হয়ে আছে। আজকে সিপিএম এর বন্ধুরা আমাদের দিকে আঙুল তুলে যে নাকি কলেজে নাকি কোনো উন্নয়ন হয়নি, কিন্তু আপনি যদি জ্ঞান দেখবেন এই মুহূর্তে যে পরিকাঠামোটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারের উকৃত কলেজ, সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যবস্থাপনাতেই আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধি, মানে আপনি বিধায়ক হলে এটা আরো ডেভেলপ, আমার কাছে একদম এটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে। সেকেন্ড প্রায়োরিটি, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে আমাদের গ্রামীণ রাস্তা যেটা ছিল সেগুলো আমরা অনেকটা আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আমরা অনেকটা করে ফেলেছি। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা এবং তার সঙ্গে ওখানে আমাদের এডুকেশনের যে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এডুকেশন হাব তৈরি করার যেটা বিষয়, যে এডুকেশন হাব তৈরি করে সেখান থেকে আগামী দিনে অনেকে কর্মসংস্থানের কথা বলে কিন্তু তারা সঠিক তথ্য জানে না, তারা ওই এসএসসি প্রাইমারি টেটটা নিয়ে কথা বলে, কিন্তু প্রতিনিয়ত যে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া চলেছে সেখানে এডুকেশন হাব তৈরি করে আমরা কোচিং সেন্টার তৈরি করে, যেহেতু আমাদের এসসি প্রধান এলাকা, এসসি ঘরের ছেলে মেয়েদেরকে তাদেরকে বিনা মূল্যে বা হয়তো সরকারি যে বিভিন্ন স্কিম থেকে স্কিম ব্যবহার করে তাদেরকে একদম এই পেশা উপযোগী তৈরি করার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এডুকেশন হাব তৈরি করার বিষয় তো আমার দ্বিতীয় চিন্তা ভাবনা আছে। আর 3 নম্বর, আর 3 নম্বর হচ্ছে গ্রামীণ মানুষের সুস্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে, তার জন্য গ্রামীণ পরিবেশটাকে সুন্দর করে সাজানো গোছানো বিষয়, সেটা গ্রাম পঞ্চায়েতকে ব্যবহার করে সাজিয়ে তোলা। বেশ, অনেক অনেক ধন্যবাদ। এই উপরে আকাশ সাক্ষী থাকলো আর নিচে ধরিত্রীতে বসে আমরা কথা বলছি সবুজ ঘাসের নিচে। সবুজ ঘাস খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনকে অনেকটা রোমাঞ্চিত করে এই সবুজ ঘাস। আকাশতলে সাক্ষী রাখলে তো দেবতাকেই সাক্ষী রাখতে হবে অবশ্যই। আমরা দেবতাকে কতটা বিশ্বাস করি সেটা আমার আপনার দৃষ্টিভঙ্গি নিরিখ, কিন্তু যদি দল আপনাকে চায় আপনি যাবেন বিধানসভা, আর প্রথম ইন্টারভিউ আপনি আমাকে দেবেন বলেছেন অবশ্যই, আর বিধানসভা বাইরে আপনার সঙ্গে কথা হবে আমার। তাই শেষ করি, আমি জীবন শেষ করুন, আপনি করুন। তো যেহেতু আমার প্রিয় কবিতা আরো অন্য আছে, এটা যেহেতু একদম হাতের কাছেই পেলাম, এটা একটু দর্শকদের জন্য আপনাদের জন্য থাক। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালায় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আমি চাই খণ্ডঘোষের অন্ধকার দূর করতে, খণ্ডঘোষের সমস্ত মানুষ আমার কাছে বনলতা সেন, তাদেরকে ভালোবাসতে, আগামী দিনে খণ্ডঘোষবাসীকে আনন্দের রাখতে চাই, খণ্ডঘোষের অন্ধকার দূর করতে চাই। বনলতা সেন কবিতার তাই উপস্থাপনা করলাম। মানুষের হৃদয়ে পুরনো নীরব বেদনার গন্ধ ভাসে, খড়ের চালের নিচে তুমি আর আমি, কতদিন মলিন আলোয় বসে দেখেছি, বুঝেছি এই সব। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদা, সন্দীপ শেঠ, ঐতিহাসিক বর্ধমান টাউন হল। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ রায়, শাসক দলের নেতা এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পদ বলে দেবে আর দল বলে দেবে তিনি প্রার্থী কিনা। নমস্কার, আমি নয়ন রায়। নমস্কার।